তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। মে মাসের প্রথম সপ্তাহে দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা। গরমে পুড়ছে চা বাগান, নাকাল প্রাণীকুলো। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধে হাইকোর্টের নির্দেশ। ইচ্ছে মতো দাম না বাড়াতে ব্যবস্থা নেওয়ার তাগিদ। ভোটে সাড়া না দিতে উপজেলাতেও লিফলেট বিতরণ করবে বিএনপি। ক্ষমতাসীন দলের প্রার্থীর ছড়াছড়িতে সংঘাতের শঙ্কা। রাজধানীর মহাখালীর লেকে নিখোঁজ পথশিশু রিয়ার সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান সমাপ্ত। পুলিশ হেফাজতে সঙ্গী ফাতেমা। পাবনায় অগ্রণী ব্যাংকে টাকা লোপাটের তথ্য দুদকে দিল পুলিশ। নতুন কর্মকর্তার কাজে যোগদান। লেনদেন স্বাভাবিকে গ্রাহকদের স্বস্তি। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে উত্তাল বাফেলো শহর। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। এবং মোনাকোর হারে লিগ 1 চ্যাম্পিয়ন পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল টেবিলের শীর্ষের 2 দল আর্সেনাল ও ম্যান সিটি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দেশ জুড়ে টানা 29 দিন ধরে চলছে তাপপ্রবাহ, যা আরো 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মে মাসেও 2 থেকে 3টি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। বর্তমানে যশোর ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি হচ্ছে বেশি। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তবে 2 তারিখের পর আমাদের আশার আলো যে 2 তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই কারণে এই সব অঞ্চলের বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, সারা দেশের তাপমাত্রা ও তাপপ্রবাহ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ টিপু। তানিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওয়েদার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আসিফ টিপু। দর্শক, সারা দেশে চলা মাঝারি ও তীব্র তাপপ্রবাহ প্রায় মাসখানেক ধরে অব্যাহত রয়েছে এবং এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, রাজধানীর তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি কি অবস্থা, সেই খবর আমাদের জানাবেন। রুবেল, এই মুহূর্তে কোথায় আছেন আপনি, কি চিত্র দেখছেন? ঠিক, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি শ্যামলীতে। এখানে জানেন যে বেশ কিছু হসপিটাল রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু হসপিটালগুলিতে আমরা রোগী আসতে দেখছি। সেই সাথে সাথে তাপপ্রবাহের কথা বললেন, টানা মাস জুড়ে আমরা যেটা দেখছি যে জনজীবনে কিন্তু এই প্রভাবটা চরম আকারে পড়েছে। আমি এই যে রাস্তাঘাটগুলো দেখছেন এই শ্যামলীর, আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যে মানুষ কিন্তু একদম হাঁপিয়ে গেছে। বিভিন্ন জায়গায় যতটুকু ছায়া যুক্ত স্থান রয়েছে সেখানে কিন্তু মানুষ বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে
যে পানি শূন্যতা মানুষকে অনেক বেশি আকৃষ্ট করছে। রাস্তার ধারে একটু যদি স্বেচ্ছাসেবী যারা আছে তারা যদি একটু পানির ব্যবস্থা করে, সেখান থেকে কিন্তু মানুষ পানি সংগ্রহ করছে এবং সেটা আমরা দেখছি যে তৃষ্ণা যে কি পরিমাণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাদের দিকে তাকালে। আজকে আবহাওয়া অফিসও আমাদেরকে বলেছে যে মে মাসের 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যেই বৃষ্টিপাত হবে সেখানে কিছুটা স্বস্তির সম্ভাবনা থাকলেও কিন্তু পরবর্তী সময় আবার এই তাপপ্রবাহটা বেড়ে যাবে। সেক্ষেত্রে খুব সহসাই যে জনজীবনের স্বস্তি ফিরে আসবে সেটা কিন্তু বলা যায় না। রাজধানীতে আমরা সকাল থেকে দেখছি যারা বিশেষ করে কর্মজীবী মানুষ, রাস্তাঘাটে যাদের কাজ থাকে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চরম বিপাকে। তারা এই প্রচণ্ড গরমের সাথে যুদ্ধ করে মূলত টিকে আছে। সেই সাথে যারা রিক্সা চালাচ্ছে তারা বলছে যে সকাল থেকে কেউ কেউ 5 থেকে 7 লিটার পর্যন্ত পানি খেয়ে ফেলেছে। কিছুক্ষণ পরপরই তাদের প্রচণ্ড পরিমাণ তৃষ্ণা লাগছে, সেই সাথে শরীরে অঝরে কিন্তু ঘাম ঝরছে, আমরা যেটা লক্ষ্য করছি। এবং রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে অস্বাস্থ্যকর না স্বাস্থ্যকর সেটা বিবেচনা না করে কিন্তু মানুষগুলো সেই পানিগুলো নিয়ে নিচ্ছে। সব মিলে বলা যায় যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যে তাপ প্রবাহ চলছে সেটা কিন্তু জনজীবনে প্রচণ্ড রকমের আঘাত আনছে এবং কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ সেটাকে খুব পোহাচ্ছে এবং তাদের যে দৈনন্দিন যে চাহিদা, যে রুজি রুটি সেখানেও কিন্তু আঘাত আনছে। তো সব মিলে রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। আমরা একটু চট্টগ্রামে যাব, সেখানে আছে নয়নপুর রোজন, জানাবেন সেখানে পরিস্থিতি। হ্যালো, ধন্যবাদ রুবেল আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের মানুষও কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছেন তীব্র তাপদাহের কারণে। 1 সপ্তাহের অধিক সময় ধরে এরকম তীব্র তাপদাহ চলছে চট্টগ্রামে। আমরা দেখছি যারা খেটে খাওয়া মানুষ তারা যেমনটা কষ্টে আছে, তেমনিভাবে বিভিন্ন বয়সের মানুষরাও কিন্তু আসলে একটু তৃষ্ণা মেটানোর জন্য পানীয় দোকানগুলোতে ভিড় করছেন। এখানে আমি যেখানে আছি সিআরবি এলাকায়, এখানে গাছ আছে, তার কারণে একটু ঠান্ডা অনুভব হয়। এই কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা আছে, যেহেতু স্কুল খোলা, তো এখানে ছুটে এসছেন। একই সাথে কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারাও ছুটে এসছেন। আমরা দেখছি গাছের ছায়ার নিচে একটু স্বস্তি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসছেন। একই সাথে অন্য বয়সে যারা আছেন তারাও কিন্তু আমরা দেখছি এখানে ছুটে এসছেন। কিন্তু গরম অনুভবটা কোনোভাবেই কমছে না। আবহাওয়া অধিদপ্তর যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আরও কয়েকদিন পর একটু শীতল হাওয়া বয়ে যেতে পারে। তবে এখানে যারা শিক্ষার্থীরা যারা আছেন, অন্য বয়সে যারা আছেন, বিভিন্ন জন আমরা দেখছি ঠান্ডা পানীয় দোকানগুলোতে তারা ভিড় করছেন। একটু পানীয় খেয়ে, ঠান্ডা পানীয় খেয়ে তারা কিন্তু আসলে একটু স্বস্তি বোধ করবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতে কিন্তু গত কয়েকদিন থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে এবং এই অতি তীব্র তাপপ্রবাহের ফলে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা ছিল মাত্র 19%। আর আজ সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। সেটি 3 ঘন্টার ব্যবধানে এখন দুপুর 12টায় 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা মাত্র 14%। ফলে আপনি দেখছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে মাঝারি যে তাপপ্রবাহ সেটি অতি তীব্র তাপপ্রবাহে পরিণত হচ্ছে। আর আবহাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপপ্রবাহের ফলে রাজশাহীর রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। সাধারণ মানুষ খুব বেশি ঘর থেকে বের হচ্ছেন না, যারা বের হচ্ছেন ছাতা নিয়ে বের হচ্ছেন এবং যারা খেটে খাওয়া রিক্সা চালক পথচারী রয়েছেন তারা ভোগান্তিতে দিন পার করছেন। রিক্সা চালকরা ভাড়া পাচ্ছেন না এবং অতি তীব্র তাপপ্রবাহে রিক্সা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 1200 বেডের বিপরীতে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকছে, যার অধিকাংশই গরমজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। ফলে চিকিৎসকরা বলছেন যে যারা প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হয় এবং বিশেষ করে যারা বয়স্ক এবং সিদ্ধ তাদেরকে একেবারে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া বাইরে যারা কাজের তাগিদে বের হচ্ছেন তারা যেন সাথে সবসময় পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি পান করেন এবং অন্তত 2 ঘন্টা পর পর ছায়াতে বিশ্রাম নেন, এই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু, ফিরে যাচ্ছে আপনার কাছে।
মতিউর মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তুজা। দেশে চলমান মাঝারি ও তীব্র তাপপ্রবাহ এখন অব্যাহত রয়েছে, আরো 2-1 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে এবং নগর জীবনে যান্ত্রিকতার কারণে এই অবস্থা, হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত বড়ুয়া। সুশান্ত বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। এই গরমে স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য কি পরামর্শ দেবেন? স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমত মানে যদি স্কুলে যেতেই হয় তাহলে অবশ্যই সঙ্গে ছাতা, অভিভাবকরা ছাতা রাখবেন এবং শিশুকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করবেন এবং শিশুদেরকে অবশ্যই ইনস্ট্রাক্ট করবেন বা পরামর্শ দেবেন তারা যেন আগের মতো করে, মানে অন্যান্য নর্মাল সিজনে যেভাবে তারা দৌড়াদৌড়ি করে মাঠে খেলাধুলা করে, সেটা যেন তারা কোনোভাবে স্কুলের মাঠে সেটা করা থেকে বিরত থাকে। আর অবশ্যই আমরা বলবো আপনারা যদি মানে শিশুরা যেন স্কুলে এই অর্থাৎ স্কুলের শেডে অথবা ক্লাসরুমের বাইরে, শেডে অবস্থান করবে, ক্লাসরুমের বাইরে যেন অপ্রয়োজনে তারা উৎসাহিত হয়ে মাঠে না যায়, সেটা আমি বারবার জোর দিতে চাই। এবং ঘন ঘন তারা যেন বারে তারা যেন পর্যাপ্ত পানীয় পান করে, সেই উপদেশ দিয়েই তাদেরকে স্কুলে পাঠাতে হবে। আর অপ্রয়োজনীয় ঘরের বাইরে যেন তারা না যান। আর ঘরে যদি থাকেন তাহলে অবশ্যই পর্যাপ্ত দরজা জানালা খোলা রেখে ওখানে ভেজা কাপড় টাঙানোর ব্যবস্থা করবেন, জানালা খোলা রেখে। আর ঘন ঘন পানীয় জল অবশ্যই পান করবে এবং প্রতিদিন তারা সম্ভব হলে 2 বার গোসল করবে। আর যদি সম্ভব না হয় 1 বার গোসল এবং দিনের 2 বেলাতে তারা গা মুছে শিশুদেরকে শিশুর তাপমাত্রা যেন নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থাটা অভিভাবকরা জোর দেবে। ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত বড়ুয়া চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। এবারে জানিয়ে দিচ্ছি বিভাগীয় শহরের তাপমাত্রা কেমন হতে পারে আজ। শুরুতেই রাজধানী ঢাকার চিত্র আমরা দেখতে চাই। সর্বোচ্চ তাপমাত্রা বিভাগীয় শহর ঢাকায় দেখাচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেই আবহাওয়া পূর্বাভাস। 34.9 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 37.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রাটি অবশ্য পুরো দেশেরই সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 40 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 38 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.7 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখে নিতে চাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ যশোরে থাকতে পারে 42.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল দেশের আবহাওয়া তাপমাত্রা নিয়ে আমার কাছে সবশেষ খবর। ফিরে যাচ্ছে মূল স্টুডিওতে সহকর্মী তানিয়া হারুনের কাছে। আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আসিফ টিপু। এদিকে তীব্র তাপদাহে নাকাল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। প্রায় 8 মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে কৃষিতে। তীব্র গরমে মাটি শুকিয়ে মরে যাচ্ছে চা বাগান। এদিকে কাঁচা পাতার মূল্য কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় বাগানে সেচ দেয়া বন্ধ রেখেছে চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন তারা। শীত প্রধান জেলা হলেও প্রচন্ড তাপদাহে চা বাগান মরে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম চা বাগান এলাকা হিসেবে স্বীকৃতি পেলেও তীব্র তাপদাহ আর চা পাতার মূল্য নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র চা চাষিরা।
পাতা 8 টাকা 10 টাকা 12 টাকা, এটা তো পত্তা হয় না। 10 মাসে পানি নাই, পানি হবে না নিয়ে হবে, আর এই মেশিন দিয়ে পানি দিয়ে খরচটা ওঠে না। চাষিরা বলছেন অনাবৃষ্টি আর তীব্র খরতাপে মাটি শুকিয়ে লাল হয়ে গেছে। অনেক ক্ষুদ্র চাষি বলছেন টাকার অভাবে পানি দিতে পারছেন না তারা। 5-6 বার পানি দিয়েও তাপমাত্রা চা বাগানের চাহিদা পূরণ করা যাচ্ছে না। রোদে চা পাতা মরে যাচ্ছে, 3 কাঠা মাটি, আমি গরিব লোক। আমরা বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে কৃষকদের দোরগোড়ায় যে খরা মোকাবেলার জন্য চা চাষিদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। 45 দিন পর পর চা পাতা তোলেন চাষিরা। এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার সেচ দিতে হয়, কিন্তু এবার পানি দিতে হচ্ছে 10 থেকে 12 বার। যখন আমরা পানি দিতে যাই তখন আমাদের 12 বারে 25,000 টাকা খরচ। সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আমাদের প্রান্তিক চাষি যারা তারা অন্তত কিছুটা আর কি রেহাই পাবো। চা চাষের জন্য 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে সহনীয়। রোদের তাপমাত্রা প্রচন্ড আকারে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন চা গাছের ক্ষতি কিংবা অনেক সময় মারাও যেতে পারে। মে মাসে প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ ঝড় আকারে। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের 5 জেলায় বর্তমানে নিবন্ধিত 9টি ও অনিবন্ধিত 21টি চা বাগান রয়েছে। এছাড়া 2053টি নিবন্ধিত ও 6302টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তনের চা বাগান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র গরমে মানুষের মতো হাঁসফাঁস অবস্থা এখন রংপুর চিড়িয়াখানার প্রাণীগুলোরও। সীমাহীন কষ্টে আছে খাঁচাবন্দি পশু পাখি। কর্তৃপক্ষ বলছে তাপদাহ থেকে রক্ষায় সতর্কতা হিসেবে খাবারের তালিকায় নতুন খাবার ছাড়াও দেয়া হচ্ছে ভিটামিন। সাদ্দাম হোসেন ডেমির ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রাণীদের কেউ পানির পাত্রে, কেউ বা জলাশয়ে ডুবে আছে, কেউ হা করে বাতাস খাচ্ছে, আবার কেউ বা নিজের মতো করে আরাম খুঁজছে গাছের ডালে বসে বা শেডের গ্রিলে ঝুলে। তাপমাত্রা সাধারণত 30 ডিগ্রি পার হলেই প্রাণীকুলের হাঁসফাঁস অবস্থা শুরু হয়। সেখানে 40 ডিগ্রি তাপমাত্রায় প্রাণীকুল ছটফট করে। অসহনীয় গরমে ছটফট করা প্রাণীদের রক্ষায় রংপুর চিড়িয়াখানায় ঘন ঘন স্যালাইন খাওয়ানো হচ্ছে, ভিজিয়ে দেওয়া হচ্ছে ফ্লোরো প্রাণীকুলের গা, যাতে প্রাণীগুলো আর কি কষ্ট না পায়। এই গরমে একটু যাতে ঠান্ডা থাকে, সারের বার্তা অনুযায়ী আমরা একটু প্রাণীগুলো ঠান্ডা রাখার জন্য আর কি পানি ছেটাইলাম। কম বেশি প্রতিদিন গরমের তাপ হলে প্রতিদিন। কর্মকর্তারা বলছেন প্রচন্ড গরমে মানুষের যেমন অস্বস্তি হচ্ছে তেমনি প্রাণীদেরও অস্বস্তি হচ্ছে। এই অবস্থায় প্রাণীদের গোসল করানো হচ্ছে, পাশাপাশি খাঁচা সবসময় পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন সকালবেলা আমরা স্যালাইন দিচ্ছি, পানিতে আমরা ইলেকট্রোমিন, তারপরে আমরা ভিটামিন সি দিচ্ছি, এটা তো রেগুলার দিচ্ছি। তারপরেও আমরা তাদেরকে গোসল করা দিচ্ছি, প্রতিটা প্রাণীকে আমরা গোসল করা, যেগুলো গোসল করানো সম্ভব। যেমন আপনারা দেখলেন একটু আগে আমরা বাঘকে গোসল করা দিলাম, আমরা এখন সিংহকে গোসল করা দিব এবং আমাদের ফ্লোরগুলো ভিজিয়ে দিচ্ছি। কিউরেটর জানালেন এই চিড়িয়াখানাটি সবুজে ঘেরা থাকায় কোনো প্রাণীর এখন পর্যন্ত সমস্যা হয়নি। রংপুর চিড়িয়াখানায় যে পরিমাণ বৃক্ষ আছে, যে ছায়া আছে ঠান্ডা, এটা রংপুর শহরে আর কোনো জায়গাতে নাই। প্রচণ্ড গরম হলেও আমাদের প্রাণীগুলোর এ যাবৎ কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আমরা মোটামুটি যেহেতু সিএনএ চাকরি করি, প্রাণীগুলোকেও নিজের পরিবারের সদস্যের মতোই আমরা দেখি আর কি। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ.এম. এরশাদ রংপুর নগরীর হনুমানতলা এলাকায় 1989 সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে তোলেন। বর্তমানে এই চিড়িয়াখানাটিতে 33 প্রজাতির 260টি প্রাণী রয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। দিনের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। কি হয়েছে বাবা? ঠিক হয়ে যাবে বাবা, খেলতে গেলে এমন হয়। ডোন্ট ওয়ারি, পরের বার নিশ্চয়ই ভালো হবে।
স্বাগত আরো একবার, দেখছেন দিনের সংবাদ। অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ক্যাবের রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, ওষুধের দাম না বাড়ানোর বিষয়ে হাইকোর্টের নির্দেশনায় আর কি কি বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। অর্ডারটি দিয়েছে সেখানে বলা হয়েছে যে 2023 সালে মূলত ক্যাবের পক্ষ থেকে রিটটি করা হয়েছিল। 2023 সালে যে ড্রাগস এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের যে আইন রয়েছে সেই নীতিমালা মেনে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো আসলে দাম মানছে না তাদের বিরুদ্ধে তাদের কাঁচামাল আমদানি বন্ধে নিষেধাজ্ঞা দিয়ে একটি রিট করা হয়েছিল। সেই রিটের প্রেক্ষিতে আজকে শুনানি হয়েছে। সেখানে আদালত বলেছেন যে খেয়াল খুশি মতো আসলে দাম বৃদ্ধি করা যাবে না। একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। একই সাথে যে সমস্ত অনুমোদনহীন কাঁচামাল আমদানি করা হয় তাদের ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে, বন্ধ করতে বলা হয়েছে। একই সাথে বিদেশ থেকে অনুমতি ছাড়া কোনো ধরনের ওষুধ আমদানি করা হবে না, তেমনটাও কিন্তু এই নির্দেশনাতে হাইকোর্টের মোস্তফা জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এমনটাই নির্দেশনা দিয়েছেন। তো সবকিছু মিলে বলা চলে যে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তর মানে স্বাস্থ্য অধিদপ্তর যখন ওষুধের লাগাম টানতে ব্যর্থ হচ্ছে তখনই কিন্তু হাইকোর্টের একটি রিটের ক্যাবের পক্ষ থেকে রিটটি করা হয়েছিল। সেই রিটের পক্ষ থেকে প্রেক্ষিতে আজকে অর্ডারটা দিয়েছে। এখন দেখা যাক ওষুধ প্রশাসন অধিদপ্তর এই হাইকোর্টের নির্দেশনা কতটুকু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারেন। একই সাথে আগামী 30 দিন পরে হাইকোর্টে এর অগ্রগতি দাখিল করবেন। সেখানে আসলে বোঝা যাবে যে হাইকোর্টের নির্দেশনার আলোকে মাঠ পর্যায়ে কতটুকু এই লাগামহীন খেয়াল খুশি মতো ওষুধের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে হাইকোর্টের আদেশের সবশেষ তথ্য। তানিয়া হারুন। তাসলিম তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। উপজেলা ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। নেতাদের বিশ্বাস, সংসদ নির্বাচনের মতো এই ভোটেও সাড়া দেবে না ভোটাররা। বিএনপির 2 জন জ্যেষ্ঠ নেতা বলেন, নিয়ন্ত্রিত পরিবেশে হতে যাওয়া এই ভোটেও প্রমাণ হবে মানুষ বর্তমান নির্বাচনী ব্যবস্থার বিরোধী। আশঙ্কা করেন সরকারি দলের একাধিক নেতা প্রার্থী হওয়াতে উপজেলা ভোট হবে সংঘাত আর দখলদারিত্বের। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। উপজেলায় যখন নির্বাচনী হাওয়া ভোট বর্জনের ডাকে তখন বিএনপির কর্মী সভা। মূলত তৃণমূলকে নির্বাচন থেকে দূরে রাখতেই এই কৌশল। যদিও কাজে আসেনি সেই কৌশল। শোকজের পরও প্রার্থীরা প্রত্যাহার না করায় এরই মধ্যে 43 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আর প্রায় প্রতিদিনই ডজন ডজন নেতাকে পাঠানো হচ্ছে কারণ দর্শানোর নোটিশ। দলগতভাবে বর্তমান উপজেলা নির্বাচনে বিএনপির কোনো ভূমিকা নেবার কোনো স্কোপ নেই। তাই কেন্দ্রে ভোটার কমাতে পুরনো সেই কৌশলেই বিএনপির আস্থা। ভোট বর্জনে লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছে দলটি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক
এটাতে প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে লিফলেট বিতরণ। আমি মানুষকে মোটিভেট করতে চাই, মানুষকে আমাদের কথাগুলো বলতে চাই। এর মধ্যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় লিফলেট বিতরণের চেয়ে ভালো পন্থা আর কি হতো? জনগণকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিতরণ শুরু করবো, যাতে জানুয়ারির মতো। ভোটে না থাকলেও উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে বিএনপি নেতারা। উপজেলা নির্বাচনে যে সংঘাত, যে দখলের ভোট হবে, সেটা দুদিন পরে দেখবেন। 8 মে থেকে প্রথম ধাপে শুরু হবে। এরাই যে কাণ্ড ঘটাবে, যে অবস্থা সৃষ্টি করবে, এইটাই আওয়ামী লীগ সামলাতে কষ্ট হবে। সরকারি লেভেলে নির্বাচন করুক, লেভেল ছাড়াই নির্বাচন করুক, সরকারের পক্ষে যারা আছে সমস্ত সরকারের প্রশাসনিক শক্তি যেগুলো রয়েছে তাদের পছন্দসই ক্যান্ডিডেটগুলোকে তারা পার করে নিয়ে আসবে এবং সেখানে বাংলাদেশের জনগণের কোনো ভোটের অধিকার উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবার কোনো সুযোগ নেই। নেতারা জানান, কর্মীদের চাঙ্গা রাখতে তাপ প্রবাহ কমলে প্রতি মাসেই সভা সমাবেশের কর্মসূচি রাখবে বিএনপি। তারা মেট্রো রেল তৈরি করুক, তাতে বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রাজধানীর মহাখালীতে রহস্যজনকভাবে নিখোঁজ 8 বছরের রিয়ার খোঁজ মেলেনি। গতকালের পর আজ সকালেও টিবি গেট এলাকার লেকে অভিযান চালায় ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যায় প্রত্যক্ষদর্শী আরেক পথশিশু পুলিশকে জানায় টিবি গেটের পাশের লেকের পানিতে পড়ে গেছে ওই শিশু। রাজধানীর মহাখালী যক্ষ্মা হাসপাতালের পাশের এই লেক, খুব বেশি স্রোত নেই এখানে, তবে পচা আর দুর্গন্ধ পানিতে ভরা লেকটি। রোববার সন্ধ্যার পর এই লেকেই রিয়া নামের 8 বছর বয়সী এক পথশিশু পড়ে গেছে বলে দাবি ফাতেমা নামক অপর আরেক পথশিশুর। শিশুটির ভাষ্য অনুযায়ী মহাখালী ও গুলশানকে যুক্ত করা জরাজীর্ণ ব্রিজের রেলিং এর পাশে দাঁড়িয়ে ভিক্ষার টাকা হিসাব করছিল তারা দুজন। এ সময় হঠাৎই রেলিং থেকে লেকের পানিতে পড়ে যায় শিশু রিয়া। পরে পুলিশকে খবর দেয় শিশু ফাতেমা। মানে আমি যাইতেছিলাম, ওরে দেই কি টাকা গুনতাছিল। আমি তারপর কই কি আজকে তোর কয় টাকা হইছে? কয় কি 150টি ছিল। যখন আমি যাইতে ধরছি তখন সেটি এইভাবে টিয়া গুনতে ধরছিল, তারপর কি করছে ঠাস করে পানির ভিতর পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস 3 ঘন্টার অভিযান পরিচালনা করে, কিন্তু শিশু রিয়ার কোনো সন্ধান পায়নি তারা। যে বাচ্চাটা বললো যে এখানে একটা বাচ্চা পড়ছে, ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে, কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দৌড়ে চলে গেছে। কিন্তু পরে কি অন্য জায়গাতে সে উঠে গেছে না এখানে আছে সেটা আমরা এখন শিওর না। বাচ্চাটা না পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা চালু রাখবো। এদিকে তদন্তের প্রয়োজনে বনানী থানা পুলিশ প্রত্যক্ষদর্শী শিশু ফাতেমাকে আটক করে পুলিশের হেফাজতে রেখেছে। এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দেয়নি। তদন্ত করে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানানো হয়। আটক করা শিশু ফাতেমা কড়াইল বস্তির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি গাইবান্ধা জেলায়। তবে নিখোঁজ শিশু রিয়ার পরিচয় জানা যায়নি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। স্বাগত আরো একবার, দেখছেন দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক থেকে 10 কোটি 13 লাখ টাকা লোপাটের ঘটনায় অভিযোগের নথি দুদকে পাঠিয়েছে পুলিশ। রোববার 2 কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে শুরু হয় ব্যাংকের কার্যক্রম। সোমবার যোগ দেন আরও একজন। অনেক গ্রাহক অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত টাকা দেখে স্বস্তি নিয়ে ফিরেছেন। এর আগে 25 এপ্রিল রাজশাহী সার্কেলের পরিদর্শক দল কাশীনাথপুর শাখায় ভল্ট থেকে 10 কোটি 13 লাখ টাকা খোয়া যাওয়ার তথ্য পায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগে শাখা ব্যবস্থাপক, ক্যাশ অফিসার ও সিনিয়র অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল অঙ্গরাজ্যটির বাফেলো শহর। রোববার বিক্ষুব্ধ প্রবাসীদের তোপের মুখে পড়েন শহরের মেয়র ও পুলিশ কমিশনার। দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্থানীয় সময় দুপুরে নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হন হাজারো মানুষ। সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন বিক্ষুব্ধ প্রবাসীরা। বিক্ষোভের এক পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ত্যাগ করতে বাধ্য হন শহরের মেয়র বায়রন ব্রাউন ও পুলিশ কমিশনার জোসেফ গ্রামলিয়া। ঘটনার একদিন পর বাফেলো পুলিশ সন্দেহভাজন বন্দুকধারী দুর্বৃত্তের ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় জানাতে পারেনি। অপরাধীকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইসরায়েলকে গাজার রাফা স্থল হামলা চালানো থেকে একমাত্র যুক্তরাষ্ট্রই বিরত রাখতে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধের পরিপূর্ণ সমাধান চাইছে সৌদি আরব। এদিকে মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আরও জোরালো হচ্ছে ছাত্রদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করেন, আগামী কয়েকদিনের মধ্যেই রাফায় স্থল হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী, আর তখনই ঘটবে ফিলিস্তিনিদের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। আব্বাস আরও বলেন, একমাত্র যুক্তরাষ্ট্রই এ হামলা করা থেকে ইসরায়েলকে থামাতে পারে। একই সভায় গাজা যুদ্ধের পূর্ণাঙ্গ সমাধানের আহ্বান জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এই অঞ্চলে আমাদের স্বার্থে, ফিলিস্তিনিদের স্বার্থে, ইসরায়েলিদের স্বার্থে, আমাদের সবার স্বার্থে এই সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান করার একটি পথ খুঁজে বের করতে হবে। এদিকে গাজায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নেয় প্রচন্ড চাপে রয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে রাফায় স্থল অভিযান শুরুর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। চলমান অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। দিন দিন আরও জোরালো হচ্ছে আন্দোলন। এর মধ্যেই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। নিবির আমিন, নিউজ 24। দিনের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ। দিনের সংবাদে স্বাগত আরও একবার। এবারে খেলার সংবাদ। লিগ 1-এ মোনাকোর বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে লিও। মোনাকোর এই হারে টানা তৃতীয়বারের মতো লিগ 1 চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা 2 দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। নিউজ 24 দিনের সংবাদ এখন এই পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।